প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বিজয় মাসের অনেক অনেক শুভেচ্ছা। আমি পলিরানী কুণ্ডু, প্রভাষক অর্থনীতি বিভাগ, বিলচলন শহীদ শামসুজ্জাহা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম বর্ষে প্রথম পত্র অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং তার সমাধান এর ওপরে ক্লাস নেব। গত ক্লাসে আমি উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে ধারণা দিয়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে উৎপাদন সম্ভাবনা রেখা কী এবং কিভাবে আমরা এই রেখাটা অঙ্কন করতে পারি। আজকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার ব্যবহার অথবা গুরুত্ব নিয়ে আলোচনা করব। উৎপাদন সম্ভাবনা রেখা ব্যবহার অথবা আমরা গুরুত্ব যেটাই বলি বা তাৎপর্য, কোন কোন সেক্টরে বা কি প্রয়োজনে আমরা এই রেখাটাকে ব্যবহার করতে পারি সেটা সম্পর্কে আলোচনা করব। উৎপাদন সম্ভাবনা রেখা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে আমরা এর গুরুত্বের যে দিকগুলো ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন নির্ধারণে অর্জনযোগ্য অঞ্চল নির্ধারণে অপূরণীয় নির্ধারণে অর্থনৈতিক মন্দা ও সমৃদ্ধি নির্ধারণের ক্ষেত্রে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের সহায়ক ভূমিকা রাখে। দুটি দেশের উৎপাদন দক্ষতা নির্ধারণে উৎপাদন সম্ভাবনা রেখার গুরুত্ব রয়েছে। সুযোগ ব্যয় এইসব বেশ কিছু ক্ষেত্রে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার গুরুত্ব বা ব্যবহার লক্ষ্য করতে পারি। প্রথমে যে বিষয়টা আসছে সেটা দেখছি আমরা যে সর্বোচ্চ উৎপাদন নির্ধারণ। আমরা এর পূর্বেই দেখেছি উৎপাদন সম্ভাবনা রেখা এটা আসলে এমন একটি রেখা যে রেখার ওপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দুই কি করে সর্বোচ্চ উৎপাদন নির্ধারণটাকে নির্দেশ করে। এখানে আমরা যদি এক্স আর ওয়াই দ্রব্য উৎপাদন করি তাহলে আমরা এটা অর্জনযোগ্য সীমান্ত সীমানা অর্জনযোগ্য সীমানাকে এটা নির্দেশ করছে পিপিসি রেখাটা, যার এ বি সি ডি প্রত্যেকটা বিন্দুতেই কি সম্পদের পূর্ণ নিয়োগ এর ফলে সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করছে। এরপরে আমরা অর্জনযোগ্য অঞ্চল, এটাকেও আমরা উৎপাদন সম্ভাবনা
অবস্থিত যে কোনো বিন্দুকে আমরা কি বলবো? অর্জনযোগ্য অঞ্চল অথবা বিন্দু। এটা দ্বারা আসলে বোঝা যাচ্ছে যে যেহেতু আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, অর্থাৎ ও এ ডি এইটা আমাদের সীমাবদ্ধ সম্পদ, এই সীমাবদ্ধ সম্পদের সর্বোচ্চ ব্যবহার বা দক্ষ ব্যবহার শুধুমাত্র উৎপাদন সম্ভাবনা রেখার উপরে অবস্থিত যে কোনো বিন্দুতেই সম্ভব। আমাদের সম্পদের সীমাবদ্ধতার কারণে আমরা এই রেখার বাইরে অবস্থিত কোনো বিন্দু, যেমন আমি এখানে দেখিয়েছি ই বিন্দু, ই বিন্দুতে আমাদের উৎপাদন করা সম্ভব নয়। এই ক্ষেত্রে আমরা উৎপাদন করতে চাইলে পরে আমাদের সম্পদের ঘাটতি দেখা দিবে, যার কারণে আমরা এটাকে অর্জনযোগ্য অঞ্চল হিসেবে চিহ্নিত করছি। এরপরে আসি অর্জনযোগ্য হলেও অপূর্ণ নিয়োগ। আমি হলেও সম্পদের অপূর্ণ ব্যবহার তথা বেকারত্ব। এই বিন্দুটাকে আমরা দেখতে পাচ্ছি যে এটা উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে অথবা ভেতরে অবস্থিত একটা বিন্দু, যেখানে উৎপাদন করা সম্ভব, যেহেতু আমাদের এটা সীমাবদ্ধ সম্পদের মধ্যে রয়েছে। তবে এই বিন্দুতে যদি আমরা উৎপাদন করি তাহলে সম্পদের কি হবে? অপচয় হবে। পুরো সম্পদকে আমরা কাজে লাগাতে পারবো না, সম্পদ অব্যবহৃত অবস্থায় পড়ে থাকবে। এর ফলে দেশে উৎপাদনের পরিমাণ কমে যাবে, নিয়োগের পরিমাণ কমে যাবে, ফলে দেশে বেকারত্ব সৃষ্টি হবে। তাহলে এই বিন্দুটা অর্জনযোগ্য হলে পারেও এখানে সম্পদের অপূর্ণ ব্যবহারের কারণে দেশে বেকারত্ব সৃষ্টি হয়। এটাও তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখতে পাচ্ছি। অর্থনৈতিক মন্দা ও সমৃদ্ধি। উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের কোনো দেশের অর্থনৈতিক অবস্থাটা মন্দা বা সমৃদ্ধি ক্রমান্বয়ে কোন দিকে অগ্রসর হচ্ছে সেটাও এই রেখার সাহায্যে আমরা মূল্যায়ন করতে পারি। আমরা এটাকে উৎপাদন সম্ভাবনা মানচিত্রের সাহায্যে দেখাতে পারি। উৎপাদন সম্ভাবনা মানচিত্র এটা আসলে কি বলছে? যখন আমরা একাধিক উৎপাদন সম্ভাবনা রেখাকে একই চিত্রে উপস্থাপন করছি তখন সেটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা মানচিত্র। এইখানে আমাদের এ বি যে রেখাটা সেটা দ্বারা আমরা আসলে মূল উৎপাদন সম্ভাবনা রেখাকে প্রকাশ করছি। কোনো কারণে কোনো দেশ যদি এই মূল উৎপাদন সম্ভাবনা রেখার নিচে বামে স্থানান্তরিত হয় তাহলে সেটা হচ্ছে মন্দা অবস্থাকে নির্দেশ করবে, আর যদি মূল সম্ভাবনা রেখার ওপরে উৎপাদন সম্ভাবনা রেখা স্থানান্তরিত হয় তাহলে সেটা সমৃদ্ধি নির্দেশ করবে। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা ওপরে ডানে স্থানান্তরিত হলে সেটা অর্থনৈতিক সমৃদ্ধিকে নির্দেশ করে, আর যদি নিচে বামে স্থানান্তরিত হয় তাহলে সেটা অর্থনৈতিক মন্দাকে নির্দেশ করে। এ বি যেটা এটা আমাদের হচ্ছে মূল পিপিসি রেখা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে দুটি দেশের উৎপাদন দক্ষতা নির্ধারণের ক্ষেত্রেও উৎপাদন সম্ভাবনা রেখার গুরুত্ব রয়েছে। দুটি দেশ আসলে কোনো দেশই সকল দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে সমান দক্ষতা অর্জন করতে পারে না। একটা ব্যক্তির ক্ষেত্রেও যেমন এটা সম্ভব হয় না, কোনো দেশের পক্ষেও সেটা সম্ভব হয় না। এই ক্ষেত্রে কোন দেশটা কোন দ্রব্য উৎপাদনে বেশি দক্ষ সেটা আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা সাহায্য করে। এখন আমরা এই বিষয়টাকে একটু দেখার চেষ্টা করি। আমরা মনে করছি যে দুটো দেশ রয়েছে, এই ক্ষেত্রে একটা দেশ মূলধনী দ্রব্য উৎপাদন করছে আর একটা দেশ
ভোগ্যদ্রব্য উৎপাদন করছে। অথবা এইখানে মনে করি যে ধান উৎপাদন হচ্ছে একটা দেশে, আবার আর একটা দেশে গম উৎপাদন হচ্ছে। এটা হচ্ছে পিপিসি অফ ইন্ডিয়া এবং এটাকে আমরা দেখাচ্ছি পিপিসি অফ বাংলাদেশ। তাহলে এই পিপিসি রেখাটা আমাদের কি দেখাচ্ছে? বাংলাদেশ ধান উৎপাদনে বেশি দক্ষ, আর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া গম উৎপাদনে বেশি দক্ষ। যেখানে গমের উৎপাদন 40 মণ আর ধানের উৎপাদনটা 30 মণ, আর বাংলাদেশ আবার দেখাচ্ছে যে গমটাই হচ্ছে 30 মণ উৎপাদন হচ্ছে আবার এবং ধানটা 40 মণ উৎপাদন করছে। অর্থাৎ বাংলাদেশ হচ্ছে ধান উৎপাদনে বেশি দক্ষ, আবার ইন্ডিয়া গম উৎপাদনে বেশি দক্ষ। এভাবে দুটি দেশের উৎপাদন দক্ষতাও আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে জানতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের জানতে সাহায্য করে, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। তো সুযোগ ব্যয় ধারণাটা কি? সুযোগ ব্যয় আসলে আমরা সুযোগ ব্যয়টাকে তিনটি দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করতে পারি। সুযোগ ব্যয়কে আমরা অভাবের দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করতে পারি, আবার সুযোগের দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করতে পারি এবং উৎপাদনের দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করতে পারি। অভাবের দিক থেকে আসলে মানুষের জীবনে অভাবের কোনো শেষ নেই, আমরা জানি অভাবটা অসীম, আবার অভাব পূরণের জন্য আমাদের সম্পদটা হচ্ছে প্রয়োজনের তুলনায় কম, দুষ্প্রাপ্য বা সীমিত। এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? প্রতিনিয়ত বাছাই বা নির্বাচন সমস্যায় পড়তে হয়। যখন আমরা পরস্পর বিকল্প দুটো দ্রব্যের মধ্যে কোনো একটা দ্রব্যের অভাব পূরণ করি, তখন আমাদের অন্য দ্রব্যের অভাব পূরণ থেকে বিরত থাকতে হয়। এভাবে দেখা যাচ্ছে আমরা যে দ্রব্যের অভাব পূরণ করছি সেই পূরণকৃত দ্রব্যের সুযোগ ব্যয় হবে তার সাথে সম্পর্কযুক্ত সর্বোত্তম বিকল্প দ্রব্যটি বা বিকল্প দ্রব্যের অভাব ত্যাগের ব্যয়। আমরা একই সাথে 200 টাকা আছে আমাদের কাছে, বা তুমি একটা স্টুডেন্ট, তোমার কাছে 200 টাকা আছে, এই 200 টাকা দিয়ে তুমি একটা টি শার্ট কিনতে পারো অথবা একটা অর্থনীতি বই কিনতে পারো। দুটাই তোমার কাছে, দুটারই অভাববোধ আছে, কিন্তু তোমার সম্পদটা হচ্ছে সীমিত। এই ক্ষেত্রে তুমি যদি টি শার্ট কিনো তার সুযোগ ব্যয় হবে বই, আর বইটা যদি কেনো তাহলে তার সুযোগ ব্যয় হবে টি শার্ট। এরপর আসি আমরা সুযোগের দিক থেকে। সুযোগের দিক থেকে যে কোনো সময় আমরা দেখা যাচ্ছে যে একই সাথে দুটা সুযোগ পাচ্ছি, দুই বা ততোধিক হয়। যদি দুটার ক্ষেত্রে আমরা সর্বোত্তম বিকল্প হিসেবে যদি চিন্তা করি, তাহলে আমরা বলছি যে একজন ছাত্র সে একই সাথে দুটা চাকরির অফার পেল, ঠিক আছে। এক্ষেত্রে যদি সে একটা চাকরি গ্রহণ করে তাহলে অন্য চাকরির সুযোগ তাকে হারাতে হচ্ছে। তাহলে সুযোগের দিক থেকে সুযোগ ব্যয়টাকে আমরা কি বলবো? যে অগ্রণী ব্যাংকেও চাকরির অফার আসছে, আবার সোনালী ব্যাংকেও চাকরির অফার আসছে, দুইটা অ্যাপয়েন্টমেন্ট লেটার একই সঙ্গে আসছে। তো আমরা যদি অগ্রণী ব্যাংকে চাকরি গ্রহণ করি তাহলে আমাকে কি করতে হবে? সোনালী ব্যাংকের সুযোগটা, চাকরির সুযোগটা হারাতে হবে। এই ক্ষেত্রে অগ্রণী ব্যাংকের যদি চাকরি নিই তাহলে তার সুযোগ ব্যয় হবে সোনালী ব্যাংকের চাকরি, আর সোনালী ব্যাংক যদি গ্রহণ করি তাহলে তার সুযোগ ব্যয় হবে অগ্রণী ব্যাংকের চাকরি। আর উৎপাদনের দৃষ্টিকোণ থেকে সুযোগ ব্যয়টাকে আমরা বলছি যে কোনো একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অন্য দ্রব্যের উৎপাদন আমরা যতটুকু ছেড়ে দিব বা ত্যাগ করব, সেই ত্যাগকৃত পরিমাণটাকে বলা হবে সুযোগ গ্রহণকারী দ্রব্যের সুযোগ ব্যয়। এই ক্ষেত্রে আমরা সুযোগ ব্যয়কে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি।
এডিটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যার সাহায্যে সুযোগ ব্যয়কে ব্যাখ্যা করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক দ্রব্যের উৎপাদন বাড়ানো হচ্ছে, এক দ্রব্যটা হচ্ছে গ্রহণ করা হয়েছে। এক দ্রব্যের উৎপাদন যদি আমরা গ্রহণ করি x1 থেকে x2 পরিমাণ বাড়াতে চাই, তাহলে y দ্রব্যের উৎপাদন আমাদের y1 থেকে y2 পরিমাণ ত্যাগ করতে হবে বা কমাতে হবে। যেহেতু আমরা x দ্রব্যের উৎপাদন বাড়াচ্ছি, সেক্ষেত্রে আমরা বলবো যে x1 x2 পরিমাণ x দ্রব্যের সুযোগ ব্যয় y1 y2 পরিমাণ y দ্রব্য, অর্থাৎ একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অন্য দ্রব্যের উৎপাদন আমরা যতটুকু ছেড়ে দিব, সে ছেড়ে দেওয়ার পরিমাণটাকে বলা হবে সুযোগ গ্রহণকারী দ্রব্যের সুযোগ ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সুযোগ ব্যয়টা তিন ধরনের হতে পারে: ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান এবং স্থির। যখন আমরা কোনো একটা দ্রব্যের উৎপাদন পাওয়ার জন্য অন্য দ্রব্যটা বেশি হারে ছাড়বো, সেটা হবে ক্রমবর্ধমান। যদি কম হারে ছাড়ি, তাহলে সেটা হবে ক্রমহ্রাসমান। এবং গ্রহণ ও ত্যাগ দুইটার পরিমাণ যদি সমান হয়, তাহলে সেটাকে সমানুপাতিক বা স্থির সুযোগ ব্যয় বলা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পাঠটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই বই পড়বা, ভালো থাকবা, সুস্থ থাকবা, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।